রাতের গভীর অন্ধকারে যখন ডিএম প্রিয়া সিং পুলিশের কাছে পথ জিজ্ঞাসা করতে থামলেন, তখন তার মনে সামান্য সন্দেহও ছিল না যে তিনি 4টে হিংস্র প্রাণীর শিকার হতে চলেছেন। এটি এমন একটি চাঞ্চল্যকর কাহিনী যা আপনার মনে দীর্ঘস্থায়ী ভয় এবং রাগের ছাপ রেখে যাবে। তাই সম্পূর্ণ গল্পটি অবশ্যই পড়ুন এবং এটিকে প্রিয় করে তুলে শেয়ার করুন। রাতের গভীরতা বেড়ে চলেছিল আর শহরের পথঘাট নীরবতায় ডুবে গিয়েছিল। একটি পুরাতন পুলিশ জিপ নির্জন গলিতে দাঁড়িয়েছিল, যার অভ্যন্তরে 4জন পুলিশ কর্মী, ইন্সপেক্টর অমিত, কনস্টেবল রাহুল, বিজয় এবং সঞ্জয় মদের নেশায় মগ্ন হয়ে পড়েছিল। জিপের ভেতরে বোতলগুলি ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। সিগারেটের ধোঁয়া বাতাসে মিলিয়ে যাচ্ছিল। অমিত চালকের আসনে হেলান দিয়ে বোতল থেকে গ্যালা নিচ্ছিল। তার চোখগুলি রক্তবর্ণ হয়ে উঠেছিল। রাহুল পিছনের আসনে সিগারেট জ্বালাতে জ্বালাতে অশোভন কৌতুক বলে যাচ্ছিল। বিজয় আর সঞ্জয় হাসছিল। তাদের হাসিতে নির্মমতা লুকিয়েছিল। আজকের রাতে কিছু বিনোদন প্রয়োজন, অমিত নিম্ন স্বরে উচ্চারণ করল। জানি না, যদি কাউকে পাওয়া যায় তাহলে তো আলোচনা চলবে, রাহুল উত্তর দিল। তার দৃষ্টি পথের দিকে নিবদ্ধ ছিল। ঠিক তখনই দূর থেকে স্কুটারের মৃদু শব্দ শোনা গেল। প্রিয়া সিং, 23 বছরের জেলা ম্যাজিস্ট্রেট, নিজের স্কুটারে ছিলেন। তিনি একটি দেরি রাতের সভা থেকে ফিরছিলেন। ক্লান্তির ছাপ তার মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছিল। তার মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল, জিপিএস কার্যকর হচ্ছিল না এবং তিনি পথ ভুলে যাচ্ছিলেন। শাড়িতে সজ্জিত, লম্বা চুলের প্রিয়া একজন শক্তিমান নারী, কিন্তু আজ তিনি সংশয়ে ভুগছিলেন। জিপের আলো দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এরা পুলিশকর্মী, এদের কাছে পথ জিজ্ঞাসা করি, তিনি মনে মনে ভাবলেন। স্কুটার থামিয়ে তিনি জিপের কাছে এসে পৌঁছালেন। ক্ষমা করবেন, প্রধান পথ কোন দিকে? তার কণ্ঠে ক্লান্তির ছোঁয়া ছিল। অমিত তাকে ওপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করল। তার হাসিতে কিছু অসঙ্গতি ছিল। ম্যাডাম, কাছে আসুন, আমরা জানিয়ে দিচ্ছি, সে বলল। প্রিয়ার সন্দেহ জাগল, কিন্তু পুলিশ কর্মীদের প্রতি আস্থা ছিল। তিনি যেই কাছে এলেন, বিজয় তাকে পিছন থেকে আঁকড়ে ধরল। ছেড়ে দাও, প্রিয়া চেঁচিয়ে উঠলেন, কিন্তু সঞ্জয় তার মুখ চেপে ধরল। তারা তাকে জিপের ভেতরে টেনে নিয়ে যেতে শুরু করল। স্কুটার পথের ওপর পড়ে রইল। জিপ চালু হলো এবং অন্ধকার পথ দিয়ে ছুটে চলল। জিপ দ্রুতগতিতে এগোচ্ছিল, কিন্তু অমিতের নেশা চালনার ওপর প্রভাব ফেলছিল। সে পথ দিয়ে অনিয়মিতভাবে যাচ্ছিল আর বারবার হাসছিল। প্রিয়া পিছনের আসনে ছিলেন। রাহুল জিপে পড়ে থাকা দড়ি দিয়ে তার হাত বেঁধে দিয়েছিল। তিনি লড়াই করছিলেন, কিন্তু সঞ্জয় তার পা চেপে ধরে রেখেছিল। বিজয় তার মুখের কাছে ছিল। তার নিঃশ্বাসে মদের বিকট গন্ধ ছিল। ম্যাডাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছু আনন্দ করুন, সে হাসতে হাসতে বলল। প্রিয়ার চোখ ভয় এবং ক্রোধে ভরে উঠেছিল। তিনি ভাবছিলেন কিভাবে তিনি এই অবস্থায় পড়লেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, ব্যবস্থার অংশ, কিন্তু আজ ব্যবস্থায় তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। জিপ একটি নির্জন বনের দিকে অগ্রসর হচ্ছিল। অমিত জিপ থামিয়ে বলল, এখানে কোনো মানুষ আসবে না। তারা সকলে বাইরে নেমে পড়ল এবং প্রিয়াকে টেনে বাইরে নিয়ে এলো। আমি জেলা ম্যাজিস্ট্রেট, তোমাদের শাস্তি হবে, প্রিয়া চেঁচিয়ে বললেন। রাহুল হেসে একটি চড় মারল। সকলেই এটাই বলে। তার ঠোঁট থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। বিজয় তার শাড়ির আঁচল ধরে টেনে দিল। সঞ্জয় তার ব্লাউজ ছেঁড়ার প্রয়াস করল। প্রিয়া লাথি মারলেন, কিন্তু 4জন তাকে মাটিতে ফেলে দিল। অমিত বোতল থেকে গ্যালা নিল এবং বলল, শুরু করো। তারা ধীরে ধীরে তার সাথে নোংরা কাজ করতে শুরু করল। প্রিয়ার চিৎকার রাতের মাঝে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু বনে কোনো শ্রোতা ছিল না। তিনি যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন, কিন্তু মনে মনে একটি প্রতিজ্ঞা নিচ্ছিলেন। তিনি তাদের মুখ, কণ্ঠস্বর সবকিছু স্মৃতিতে রাখার প্রয়াস করছিলেন। এই রাতটি তার জন্য একটি ভয়াবহতা ছিল, কিন্তু তিনি পরাজয় মেনে নিচ্ছিলেন না। আক্রমণের পর পুলিশ কর্মীরা ক্লান্ত হয়ে বসে পড়ল। তারা বোতল ভাগ করে নিচ্ছিল, সিগারেট জ্বালাচ্ছিল। প্রিয়া মাটিতে পড়েছিলেন, তার পোশাক ছিঁড়ে গিয়েছিল, শরীরে আঘাত লেগেছিল। তিনি ফোঁপাতে ফোঁপাতে কাঁদছিলেন, কিন্তু তার চোখে ক্রোধ ছিল। এখন কি করা যায়? সিগারেট টানতে টানতে অমিত জিজ্ঞাসা করল। থানায় নিয়ে যাই, সেখানে আটকে রাখব, রাহুল পরামর্শ দিল। বলবো মাদক বিক্রি করছিল, বিজয় হেসে বলল। তারা সম্মতি দিয়ে উঠল। প্রিয়াকে আবার জিপে টেনে তোলা হলো। তার মুখে কাপড় গুজে দেওয়া হলো। জিপ থানার দিকে চলতে লাগল। পথে তারা এমনভাবে হাসছিল যেন কোনো ঘটনাই ঘটেনি। প্রিয়া যন্ত্রণায় কুঁকড়ে ছিলেন, কিন্তু তিনি যোজনা করছিলেন। তিনি প্রত্যেক বিস্তারিত তথ্য স্মৃতিতে রাখছিলেন। জিপের নম্বর, তাদের নাম। থানায় পৌঁছে তারা তাকে পিছনের দরজা দিয়ে ভেতরে নিয়ে গেল। থানা খালি ছিল, 2জন কনস্টেবল ঘুমিয়ে পড়েছিল। অমিত তাকে একটি অপরিচ্ছন্ন সেলে ছুঁড়ে ফেলল এবং তালা লাগিয়ে দিল। সকালে দেখা যাবে, সে বলল।
প্রিয়া দেয়ালে হেলান দিয়ে বসলেন, তার শরীর যন্ত্রণায় ভুগছিল। তিনি ভাবছিলেন কিভাবে বাইরে বেরোবেন। তিনি তার ক্ষমতার কথা স্মরণ করছিলেন, কিন্তু এখানে তিনি একাকী ছিলেন। বাইরে পুলিশকর্মীরা গল্প তৈরি করছিল। বলবো এ সন্দেহভাজন, রাহুল বলল। প্রিয়া শুনতে পেলেন এবং তার ক্রোধ বৃদ্ধি পাচ্ছিল। তিনি জানতেন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, কিন্তু তিনি এর অংশ ছিলেন। এখন তিনি এর অন্ধকার পাশ দেখছিলেন। সেলের অভ্যন্তরে অন্ধকার ছিল, দেয়াল থেকে অপরিচ্ছন্ন গন্ধ আসছিল। প্রিয়া তার ছিঁড়ে যাওয়া পোশাকগুলি সংগ্রহ করার প্রয়াস করলেন। তার শরীর যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু তার মস্তিষ্ক দ্রুত কার্যকর হচ্ছিল। তিনি ভাবছিলেন সকালে কি ঘটবে। এই লোকেরা কি সত্যিই তাকে মাদকের অভিযোগে ফাঁসিয়ে দেবে? তিনি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু এখানে কেউ তা জানত না। তিনি তার স্বামী অরুণের কথা স্মরণ করছিলেন, যিনি বাড়িতে অপেক্ষায় ছিলেন। তাদের 2 সন্তান অনন্যা এবং অয়ান সম্ভবত ঘুমিয়ে পড়েছে। আমাকে ওদের জন্য সংগ্রাম করতে হবে, তিনি নিজেকে বললেন। বাইরে পুলিশকর্মীরা তখনও আলোচনা করছিল। অমিত বলল, এর কাছে সম্ভবত কিছু মূল্যবান বস্তু আছে, পরীক্ষা করি। বিজয় ব্যাগটি নিয়ে এলো, যা স্কুটারের কাছ থেকে তুলে নেওয়া হয়েছিল। তার অভ্যন্তরে কিছু কাগজপত্র, একটি পার্স এবং একটি কলম ছিল। জেলা ম্যাজিস্ট্রেটের কাগজপত্র। রাহুল বিস্মিত হয়ে বলল, তাহলে সত্যি বলছিল? সঞ্জয় ধীরে ধীরে বলল। কিন্তু অমিত হেসে বলল, তো কি হয়েছে, এখানে তো আমাদের শাসন। তারা কাগজপত্র ছিঁড়তে শুরু করল। প্রিয়া দরজার দিকে তাকালেন। তিনি শুনতে পাচ্ছিলেন। তার ক্রোধ এখন শান্ত হয়ে আসছিল। প্রতিশোধের যোজনা গঠিত হচ্ছিল। তিনি জানতেন যে তার প্রমাণের প্রয়োজন। তিনি সেলে একটি ছোট পাথর দেখলেন এবং সেটি তুলে দেয়ালের উপর তাদের নাম খোদাই করতে শুরু করলেন। অমিত, রাহুল, বিজয়, সঞ্জয়। এটি ছিল তার প্রথম পদক্ষেপ। রাত অতিক্রম করছিল, কিন্তু প্রিয়ার ঘুম আসছিল না। সেলের দেয়াল ঠান্ডা ছিল, আর প্রত্যেক শব্দ তাকে চমকে দিচ্ছিল। বাইরে পুলিশকর্মীরা এখন শান্ত হয়ে গিয়েছিল। অমিত ঘুমিয়ে পড়েছিল, তার নাকের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। রাহুল এবং বিজয় তখনও জাগ্রত ছিল, কিন্তু তাদের আলোচনা মৃদু হয়ে গিয়েছিল। সঞ্জয় বাইরে গেল, সম্ভবত সিগারেট সেবন করতে। প্রিয়া নিজের মনকে শান্ত করার প্রয়াস করলেন। তিনি একজন প্রশিক্ষিত কর্মকর্তা ছিলেন, যিনি কঠিন অবস্থায়ও সিদ্ধান্ত নিতে পারতেন। তিনি ভাবলেন যে তাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্ভবত অন্য কোনো পুলিশকর্মী আসবে যে দুর্নীতিগ্রস্ত নয়, কিন্তু এমনটা কি ঘটবে? তিনি ব্যবস্থার বাস্তবতা জানতেন। তিনি তার জুতোর মধ্যে লুকানো একটি ছোট কলমের কথা স্মরণ করলেন, যেটি তখনও তার কাছে ছিল। তিনি সেটি বের করে তার হাতের ওপর কিছু লিপিবদ্ধ করতে শুরু করলেন। জিপের নম্বর, সময়, স্থান। এটি ছিল সেই প্রমাণ যা তার পরবর্তীকালে প্রয়োজন হবে। বাইরে রাহুল বিজয়কে বলল, সকালে একে আদালতে নিয়ে যাব, বলবো রাতে ধরা পড়েছে। বিজয় হেসে বলল, কেউ প্রশ্ন করবে না। কিন্তু প্রিয়া শুনছিলেন এবং তার দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছিল। তিনি ভাবছিলেন যে যদি তিনি জীবিত থাকেন তবে এই সকলকে শাস্তি দেবেন। সকালের প্রথম আলো সেলের ছোট জানালা থেকে উঁকি দিচ্ছিল। প্রিয়া চোখ খুললেন। তার শরীর তখনও যন্ত্রণায় ছিল। তিনি দেয়ালে খোদাই করা নামগুলি দেখলেন, অমিত, রাহুল, বিজয়, সঞ্জয়। এই ক্রোধ এখন তার শক্তি হয়ে উঠছিল। বাইরে থানায় কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল। একজন নতুন কনস্টেবল বিবেক কর্তব্যে এসেছিল। সে যুবক ছিল এবং তার এই 4 জনের কার্যকলাপের উপর সন্দেহ ছিল। সে সেলের দিকে তাকাল এবং প্রিয়াকে দেখে বিস্মিত হল। এ কে? সে বিজয়কে জিজ্ঞাসা করল। সন্দেহভাজন, মাদকের অভিযোগ, বিজয় উদাসীনভাবে বলল। কিন্তু বিবেকের কিছু অসঙ্গতি মনে হল। সে ফাইল পরীক্ষা করল, কিন্তু কোনো লিপিবদ্ধতা ছিল না। প্রিয়া তাকে দেখলেন এবং মৃদুস্বরে বললেন, আমি জেলা ম্যাজিস্ট্রেট। বিবেক বিস্মিত হল, কিন্তু সে নীরব থাকা উচিত মনে করল। সে জানত যে অমিতের ক্রোধ বিপজ্জনক, কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নিল যে এর অনুসন্ধান করবে। এদিকে অমিত উঠে পড়েছিল। সে প্রিয়াকে সেলে দেখে হাসল। প্রস্তুত হও ম্যাডাম, আজ তোমার অভিযোগ তৈরি করব, সে বলল। প্রিয়া তার চোখের দিকে তাকালেন। তার দৃষ্টিতে চ্যালেঞ্জ ছিল। তিনি জানতেন যে এখন তাকে নীরব থাকতে হবে, কিন্তু সুযোগ পেলেই তিনি পাল্টা আক্রমণ করবেন। বিবেক নীরবে থানার লিপিবদ্ধতা পরীক্ষা করল। তার কিছু অসঙ্গতি মনে হল। কোনো এফআইআর ছিল না, কোনো চার্জশিট ছিল না। সে তার ঊর্ধ্বতনকে টেলিফোন করার কথা ভাবল, কিন্তু ভয় ছিল যে অমিত জানতে পারবে। এদিকে অমিত এবং রাহুল প্রিয়াকে সেল থেকে বের করল। চল আদালতে যাই, অমিত বলল, কিন্তু তার চোখে ভয় ছিল। সে জানত যে জেলা ম্যাজিস্ট্রেটের কেস সহজ হবে না। প্রিয়া দেখলেন যে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। তিনি সুযোগের সদ্ব্যবহার করার কথা ভাবলেন। আমার স্বামী জানে আমি কোথায় ছিলাম, তিনি মৃদুস্বরে বললেন। এটি অসত্য ছিল, কিন্তু তিনি দেখতে চেয়েছিলেন যে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখায়। রাহুল ক্রোধের সাথে তাকে ধাক্কা দিল, চুপ কর। কিন্তু অমিত থেমে গেল। কি বললে? সে জিজ্ঞাসা করল।
প্রিয়া আবার বললেন, আমার স্বামী সবকিছু জানে। অমিত রাহুলের দিকে তাকাল এবং দুজনের মধ্যে ফিসফিসানি শুরু হলো। তারা জানতো যে যদি এটি সত্যি হয় তবে সমস্যা হতে পারে, কিন্তু তারা এটাও চায়নি যে কেউ সন্দেহ করুক। তারা প্রিয়াকে আবার সেলের অভ্যন্তরে বন্ধ করে দিল এবং বাইরে আলোচনা করতে লাগল। বিবেক এসব পর্যবেক্ষণ করল এবং সে নীরবে তার মোবাইলে একটি বার্তা লিখল তার সঙ্গীর কাছে, যে স্থানীয় সাংবাদিক ছিল। দুপুর হয়ে গিয়েছিল। থানায় এখন আরও পুলিশকর্মী এসেছিল, কিন্তু কেউ সেলের দিকে তাকাচ্ছিল না। প্রিয়া জানালা থেকে বাইরে দেখার প্রয়াস করলেন। তিনি একজন পুলিশকর্মীকে দেখলেন যে অন্যদের থেকে পৃথক ছিল। সে বিবেক, যে তখনও ফাইল পরীক্ষা করছিল। সে নীরবে প্রিয়ার সেলের একটি ছবি তুলল। সে জানত যে এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তার বিবেক তাকে নীরব থাকতে দিচ্ছিল না। এদিকে অমিত একটি জাল এফআইআর তৈরি করতে শুরু করল। সে লিখল যে প্রিয়াকে মাদক সহ ধরা হয়েছে। বিজয় এবং সঞ্জয় স্বাক্ষর করল, কিন্তু রাহুলের কিছু ভয় লাগছিল। যদি এ সত্যি জেলা ম্যাজিস্ট্রেট হয়, সে মৃদুস্বরে বলল, চুপ কর, কেউ প্রশ্ন করবে না। অমিত ধমক দিল, কিন্তু তাদের ভয় বৃদ্ধি পাচ্ছিল। প্রিয়া সেলে বসে নিজের কলম দিয়ে আরও লিপিবদ্ধ করলেন। তিনি সময়, তারিখ এবং যা কিছু ঘটেছিল সব কিছু লিখলেন। তিনি জানতেন যে যদি তিনি বাইরে বেরোন তবে এটি তার অস্ত্র হবে। বাইরে বিবেক তার সাংবাদিক সঙ্গীকে বার্তা পাঠাল, কিছু বড় অসঙ্গতি ঘটছে, থানায় আয়। সে লিখল। সাংবাদিক নীরজ তাৎক্ষণিকভাবে যাত্রা শুরু করলেন। সে একজন ছোটখাটো ব্যক্তি ছিল, কিন্তু তার অনুসন্ধানী সাংবাদিকতা অনেক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে উন্মোচিত করেছিল। নীরজ থানায় পৌঁছল। সে বিবেককে কোণে ডেকে জিজ্ঞাসা করল, কি ঘটনা? বিবেক তাকে সবকিছু জানাল। প্রিয়া, তার দাবি যে তিনি জেলা ম্যাজিস্ট্রেট এবং 4 জন পুলিশকর্মীর কার্যকলাপ। নীরজের চোখ জ্বলে উঠল। এটা বড় খবর, সে বলল, কিন্তু তার প্রমাণ প্রয়োজন ছিল। সে বিবেককে বলল যে সেলের কাছে গিয়ে নীরবে রেকর্ডিং করতে। বিবেক ভয় পাচ্ছিল, কিন্তু সে সম্মত হল। এদিকে প্রিয়া সেলের দেয়ালে আরও বিস্তারিত তথ্য খোদাই করলেন। তিনি শুনতে পেলেন যে বাইরে কোনো নতুন ব্যক্তি এসেছে। তিনি জানালা দিয়ে উকি দিলেন এবং নীরজকে দেখলেন। তিনি জানতেন না যে সে কে, কিন্তু তার চোখে আশা জাগল। তিনি কলম দিয়ে একটি ছোট লিপি লিখলেন, আমি জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়া সিং, সাহায্য প্রয়োজন, এবং সেটিকে একটি কাগজের টুকরোয় মুড়ে জানালা থেকে ছুঁড়ে ফেলার প্রয়াস করলেন। কাগজটি বাইরে পড়ল, কিন্তু কেউ দেখতে পেল না। বিবেক সেলের কাছে গিয়ে রেকর্ডিং শুরু করল। সে শুনতে পেল যে অমিত এবং রাহুল আদালতের গল্প তৈরি করছিল। আমরা বলবো যে এই রাতে মাদক বিক্রি করছিল, অমিত বলল। বিবেকের হৃদস্পন্দন দ্রুত বেড়ে চলল। সে রেকর্ডিংটি নীরজকে পাঠিয়ে দিল। নীরজ শুনল এবং তাৎক্ষণিকভাবে তার নিউজ চ্যানেলের কার্যালয়ে টেলিফোন করল। এই খবর প্রচার করতে হবে, সে বলল। নিউজ চ্যানেলের ভ্যান থানার দিকে অগ্রসর হচ্ছিল। নীরজ তার ক্যামেরাম্যানকে ডেকে বলল, যে কোনো মূল্যে প্রমাণ প্রয়োজন। এদিকে প্রিয়া সেলে বসেছিলেন। তার মস্তিষ্ক দ্রুত কার্যকর হচ্ছিল। তিনি শুনতে পেলেন যে বাইরে তোড়জোড় বেড়ে চলেছে। তিনি বুঝলেন যে কিছু ঘটতে চলেছে। তিনি তার লিপিগুলি জুতোর মধ্যে লুকিয়ে ফেললেন। যদি তাকে কোথাও নিয়ে যাওয়া হয় তবে তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে প্রমাণ তার সাথে থাকুক। অমিতের এখন সন্দেহ জাগতে শুরু করল। সে বিবেককে দেখল যে বারবার মোবাইল পরীক্ষা করছিল। কি করছিস? সে ক্রোধের সাথে জিজ্ঞাসা করল। বিবেক উদ্বিগ্ন হয়ে বলল, কিছু না স্যার। কিন্তু অমিতের কিছু অসঙ্গতি মনে হল। সে বিবেকের মোবাইল ছিনিয়ে নিল এবং বার্তাগুলো দেখল। তুই সাংবাদিক ডেকেছিস? সে চেঁচিয়ে উঠল। বিবেক অস্বীকার করল, কিন্তু অমিত তাকে একটি চড় মারল। এখন তুইও এর সাথে যাবি, সে বলল। রাহুল পরামর্শ দিল যে প্রিয়াকে এমন কোথাও নিয়ে যাওয়া হোক যেখানে কেউ পৌঁছতে পারবে না। তারা তাকে আবার জিপে প্রবেশ করানোর প্রস্তুতি নিতে লাগল। কিন্তু তখনই নিউজ ভ্যান থানার বাইরে থামল। নীরজ এবং তার ক্যামেরাম্যান বাইরে নামল। ক্যামেরা চালু ছিল। অমিত দেখল এবং উদ্বিগ্ন হয়ে পড়ল। এদের তারা, সে বিজয়কে বলল। কিন্তু নীরজ আগেই থানায় প্রবেশ করেছিল। নীরজ থানায় প্রবেশ করেই চেঁচাতে শুরু করল, এটা কি ঘটছে? একজন জেলা ম্যাজিস্ট্রেটকে আটকে রাখা হয়েছে। তার ক্যামেরাম্যান সব কিছু রেকর্ড করছিল। অমিত তাকে থামানোর প্রয়াস করল, কিন্তু নীরজ বলল, ক্যামেরা বন্ধ করবেন না। থানায় থাকা অন্যান্য পুলিশ কর্মীরা এখন জাগ্রত হয়ে উঠেছিল। কিছু জনের ভয় ছিল, কিছু জনের ক্রোধ, কিন্তু নীরজের কণ্ঠে শক্তি ছিল। সে সেলের দিকে ইঙ্গিত করে বলল, সেখানে জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়া সিং আটকে আছে। বিবেক নীরবে সেলের তালা খোলার প্রয়াস করল, কিন্তু সঞ্জয় তাকে ধরে ফেলল। তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, সে বলল এবং বিবেককে ধাক্কা দিল। কিন্তু তখনই প্রিয়া সেল থেকে চেঁচিয়ে উঠলেন, আমি জেলা ম্যাজিস্ট্রেট, আমাকে রক্ষা করুন। তার কণ্ঠে এত শক্তি ছিল যে সকলে থেমে গেল। নীরজ ক্যামেরাম্যানকে সেলের দিকে পাঠালো। ক্যামেরার আলোয় প্রিয়ার মুখ দেখা গেল।
ছিলে যাওয়া পোশাক কিন্তু চোখে জ্বালা। নীরজ অমিতকে বলল, এই খবর সরাসরি প্রচারিত হচ্ছে, এখন রক্ষা পাবেন না। অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানত যে এখন খেলা সমাপ্ত। রাহুল পলায়নের প্রয়াস করল, কিন্তু বাইরে ভিড় জমে গিয়েছিল। স্থানীয় মানুষেরা যারা নিউজ ভ্যান দেখে এসেছিল তারা এখন থানার বাইরে চেঁচাচ্ছিল। প্রিয়া এসব শুনলেন এবং প্রথমবারের মতো আশার আলো দেখলেন। ভিড় বৃদ্ধি পাচ্ছিল এবং থানার বাইরে শোরগোল বাড়ছিল। নীরজের নিউজ চ্যানেল সরাসরি ছিল এবং মানুষেরা টেলিভিশনে দেখছিল যে একজন জেলা ম্যাজিস্ট্রেটকে পুলিশ আটকে রেখেছে। অমিত এবং তার সঙ্গীরা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তারা প্রিয়াকে সেলের অভ্যন্তরেই ফেলে বাইরে দৌড়ালো, কিন্তু ভিড় তাদের ঘিরে ফেলল। হিংস্ররা জেলা ম্যাজিস্ট্রেটের সাথে এমন করেছে, মানুষেরা চেঁচাচ্ছিল। নীরজ ক্যামেরা দিয়ে সব কিছু রেকর্ড করল। বিবেক সুযোগ বুঝে সেলের তালা খুলল। ম্যাডাম, আপনি ঠিক আছেন? সে জিজ্ঞাসা করল। প্রিয়া দুর্বল কণ্ঠে বললেন, আমাকে বাইরে নিয়ে চলুন। বিবেক তাকে ধরে বাইরে নিয়ে এলো। ভিড় তাকে দেখল এবং নীরব হয়ে গেল। প্রিয়ার অবস্থা দেখে মানুষের ক্রোধ আরও বৃদ্ধি পেল। নীরজ ক্যামেরায় বলল, এটাই আমাদের ব্যবস্থা, যেখানে একজন জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত নিরাপদ নয়। প্রিয়া বিবেককে বললেন, আমার জুতোর মধ্যে লিপি আছে, সেগুলো সংরক্ষণ করুন। বিবেক লিপিগুলো বের করে নীরজকে দিল। সেগুলোর মধ্যে জিপের নম্বর, সময় এবং পুলিশ কর্মীদের নাম ছিল। নীরজ এসব সরাসরি দেখালো। অমিত এবং তার সঙ্গীরা এখন ভিড়ের মধ্যে আটকে গিয়েছিল। রাহুল পলায়নের প্রয়াস করল, কিন্তু মানুষেরা তাকে ধরে ফেলল। পুলিশের অন্য দল এখন থানায় পৌঁছাচ্ছিল। এরা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন যারা খবর দেখে এসেছিল। এটা কি ঘটছে তাদের নেতা জিজ্ঞাসা করল। নীরজ তাদের সম্পূর্ণ কাহিনী জানালো। ঊর্ধ্বতন কর্মকর্তা এসপি অশোক কুমার পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন। তিনি অমিত, রাহুল, বিজয় এবং সঞ্জয়কে হেফাজতে নিলেন। তোমরা ব্যবস্থাকে অপমানিত করেছ, তিনি ক্রোধের সাথে বললেন। প্রিয়াকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সাহায্য দেওয়া হলো। একটি অ্যাম্বুলেন্স ডেকে তাকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলো। নীরজ এবং তার ক্যামেরাম্যানও সাথে গেল, সরাসরি কভারেজ চালিয়ে। চিকিৎসালয় চিকিৎসকরা প্রিয়ার অবস্থা পর্যবেক্ষণ করলেন। তার শরীরে আঘাত ছিল, কিন্তু তিনি তখনও সচেতনতা হারাচ্ছিলেন না। তিনি চিকিৎসককে বললেন, আমাকে সুস্থ করতে হবে, আমাকে এই হিংস্রদের শাস্তি দিতে হবে। চিকিৎসক তাকে শান্ত করার প্রয়াস করলেন, কিন্তু তার চোখে দৃঢ়তা ছিল। এদিকে থানায় ভিড় তখনও ছিল। মানুষেরা অমিত এবং তার সঙ্গীদের গালি দিচ্ছিল। বিবেক নীরজকে বলল যে সে রেকর্ডিংও করেছিল। নীরজ সেই রেকর্ডিং তার চ্যানেলে পাঠিয়ে দিল। খবর এখন জাতীয় পর্যায়ে পৌঁছে গেল। প্রিয়ার স্বামী অরুণ খবরের মাধ্যমে জানতে পারলেন। তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসালয়ে পৌঁছলেন। প্রিয়া, তুমি ঠিক আছো? সে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল। প্রিয়া তার হাত ধরলেন এবং বললেন, আমি সুস্থ হয়ে যাব, কিন্তু এই লোকদের ছাড়বে না। অরুণ প্রতিশ্রুতি দিলেন যে তিনি প্রত্যেক পদক্ষেপে তার সাথে আছেন। চিকিৎসালয়ে প্রিয়ার চিকিৎসা চলছিল। তিনি পুলিশকে বিবরণ দিলেন, যাতে তিনি প্রত্যেক বিস্তারিত তথ্য জানালেন। রাতের আক্রমণ, বনের যন্ত্রণা এবং সেলের মধ্যে আটক হওয়া। তিনি তার লিপিগুলো দেখালেন, যেগুলো বিবেক সংরক্ষণ করেছিল। পুলিশ জিপের নম্বর পরীক্ষা করল এবং দেখল যে সেটি থানার ছিল। বিবেকের রেকর্ডিং এবং নীরজের সরাসরি কভারেজ এখন প্রমাণ হয়ে গিয়েছিল। অমিত এবং তার সঙ্গীদের নিলম্বিত করা হলো। নিউজ চ্যানেলগুলি এখন এই কাহিনী সর্বত্র দেখাচ্ছিল। মানুষেরা পথে নেমে এলো এবং সরকারের ওপর চাপ বাড়ছিল। মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে অনুসন্ধানের আদেশ দিলেন। একটি বিশেষ অনুসন্ধান দল এসআইটি গঠিত হল। প্রিয়া চিকিৎসালয় থেকে নিজের কার্যালয় টেলিফোন করলেন এবং তার সংযোগগুলি ব্যবহার করা শুরু করলেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তার পৌঁছ ছিল। তিনি তার ঊর্ধ্বতনকে বললেন যে এটি কেবল একটি অভিযোগ নয়, বরং ব্যবস্থার বাস্তবতা। এসআইটি থানার লিপিবদ্ধতা, সিসিটিভি ফুটেজ এবং জিপের অনুসন্ধান শুরু করল। অমিত এবং তার সঙ্গীদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আরোপিত হল। প্রিয়া তার বিবরণে স্পষ্ট বললেন যে তিনি কেবল শাস্তি চান না, বরং ব্যবস্থায় পরিবর্তন চান। নিউজ চ্যানেলগুলি তার কথা আরও ছড়িয়ে দিল। জাস্টিস ফর প্রিয়া এখন একটি আন্দোলন হয়ে গিয়েছিল। পরের কিছুদিন উত্তেজনাময় ছিল। অমিত এবং তার সঙ্গীরা কারাগারে ছিল, কিন্তু তাদের আইনজীবী দাবি করছিল যে তাদের বিরুদ্ধে কোনো দৃঢ় প্রমাণ নেই। কিন্তু বিবেকের রেকর্ডিং, প্রিয়ার লিপি এবং চিকিৎসা প্রতিবেদন কেসটিকে শক্তিশালী করল। নীরজ তার চ্যানেলে একটি বিশেষ অনুষ্ঠান করল, যেখানে সে ব্যবস্থার দুর্নীতিকে সামনে আনল। সে দেখালো কিভাবে পুলিশ কর্মীরা তাদের ক্ষমতার ভুল ব্যবহার করে।
প্রিয়া এখন চিকিৎসালয় থেকে মুক্তি পেয়ে গিয়েছেন। তিনি তার কার্যালয়ে ফিরলেন এবং একটি সংবাদ সম্মেলন ডাকলেন। তিনি বললেন, আমি একজন জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু সেই রাতে আমি শুধু একজন নারী ছিলাম। যদি আমার সাথে এমনটা হতে পারে তবে সাধারণ নারীদের কি অবস্থা হবে? তার কথায় মানুষেরা কেঁপে উঠল। সোশ্যাল মিডিয়ায় মানুষেরা এখন পুলিশ সংস্কারের দাবি করছিল। এসআইটি তাদের অনুসন্ধান দ্রুত করল। তারা জিপের ফরেন্সিক পরীক্ষা করল, যেখানে প্রিয়ার পোশাকের টুকরো এবং রক্তের ছাপ পাওয়া গেল। এই কেস এখন আরও শক্তিশালী হয়ে গিয়েছিল। কিন্তু অমিতের কিছু শক্তিশালী সংযোগ ছিল। খবর ছিল যে তারা কেসটিকে দমন করার প্রয়াস করছিল। প্রিয়াকে হুমকি দেওয়া শুরু হলো, কিন্তু তিনি ভীত হলেন না। তিনি তার স্বামী এবং সন্তানদের বললেন, এটি আমার সংগ্রাম এবং আমি এটি জয় করব। আদালতে কেস শুরু হলো। অমিত এবং তার সঙ্গীরা অস্বীকার করল, কিন্তু প্রমাণ তাদের বিরুদ্ধে ছিল। প্রিয়া আদালতে দাঁড়িয়ে তার কাহিনী বললেন। তার কণ্ঠে যন্ত্রণা ছিল, কিন্তু শক্তিও ছিল। তিনি বললেন, আমি আইনের রক্ষা করেছি, কিন্তু আইন আমাকে রক্ষা করেনি। তার কথায় বিচারকও প্রভাবিত হলেন। নীরজ আদালতের প্রত্যেক শুনানি কভার করল। নিউজ চ্যানেলগুলি এটিকে চাঞ্চল্যকর খবর করে তুলল। মানুষেরা এখন পথে ছিল, প্রতিবাদ করছিল। জাস্টিস ফর প্রিয়া এখন একটি জাতীয় আন্দোলন ছিল। এসআইটি আরও প্রমাণ সংগ্রহ করল। জিপের টায়ারের ছাপ, বনে পাওয়া পোশাক এবং বিবেকের রেকর্ডিং। বিবেককেও হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু সে পরাজয় মেনে নেয়নি। সে বলল, আমি সেটাই করেছি যা যথার্থ ছিল। নীরজ বিবেককে তার অনুষ্ঠানে ডাকল এবং তাকে নায়ক বলল। কিন্তু কিছু মানুষ তখনও অমিতের পক্ষে ছিল। তারা দাবি করল যে প্রিয়া কাহিনী গড়েছেন। সোশ্যাল মিডিয়ায় অসত্য কবর ছড়াতে লাগল। প্রিয়া আরও একটি সংবাদ সম্মেলন করলেন এবং বললেন, আমি সত্যি বলছি এবং সত্যি জয়ী হবে। তার কথায় মানুষের আস্থা বৃদ্ধি পেল। আদালতে পরের শুনানিতে বিচারক প্রমাণগুলো দেখলেন এবং বললেন যে এই কেসটি গুরুতর। কেসটি এখন উচ্চ প্রোফাইল হয়ে গিয়েছিল। নিউজ চ্যানেলগুলি দিন-রাত এটি কভার করছিল। প্রিয়া তার কার্যালয়ে ফিরে কার্য শুরু করলেন, কিন্তু তিনি এখন আগের মতো ছিলেন না। তার চোখে একটি নতুন জ্বালা ছিল। তিনি তার সংযোগগুলি ব্যবহার করে এসআইটিকে আরও সম্পদ দিলেন। তিনি বললেন, এটি শুধু আমার সংগ্রাম নয়, প্রত্যেক সেই নারীর সংগ্রাম যে ভয়ে বাস করে। নীরজ তার চ্যানেলে একটি তথ্যচিত্র তৈরি করল, যেখানে সে দেখালো কিভাবে পুলিশ কর্মীরা তাদের ক্ষমতার ভুল ব্যবহার করে। সে বিবেকের কাহিনীও দেখালো, যে এখন একজন নায়ক হয়ে গিয়েছিল। কিন্তু অমিতার সংযোগগুলি তখনও সক্রিয় ছিল। আদালতে তাদের আইনজীবী দাবি করল যে প্রমাণ যথেষ্ট নয়। সে বিবেকের রেকর্ডিংকে জাল বলল, কিন্তু ফরেন্সিক প্রতিবেদন এটিকে সত্যি প্রমাণিত করল। প্রিয়া তার লিপিগুলি আদালতে উপস্থাপন করলেন। তিনি প্রত্যেক বিস্তারিত তথ্য, সময়, স্থান, নাম পরিষ্কারভাবে বললেন। বিচারক তার কথা শুনলেন এবং প্রমাণগুলোকে গুরুত্ব সহকারে নিলেন। বাইরে মানুষেরা এখন পুলিশ সংস্কারের জন্য মিছিল করছিল। জাস্টিস ফর প্রিয়া এখন একটি বিশ্বব্যাপী হ্যাশট্যাগ হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক নিউজ চ্যানেলগুলিও এর কভারেজ শুরু করে দিয়েছিল। আদালতের শুনানি এখন শেষ পর্যায়ে ছিল। এসআইটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দিল, যেখানে স্পষ্ট ছিল যে অমিত এবং তার সঙ্গীরা দোষী। কিন্তু তাদের আইনজীবী একটি নতুন দাবি করল যে প্রিয়া নিজেকে ফাঁসিয়েছেন যাতে তিনি প্রচার পেতে পারেন। এই কথাটি অযৌক্তিক ছিল, কিন্তু কিছু মানুষ এটি বিশ্বাস করতে লাগল। সোশ্যাল মিডিয়ায় ট্রোলরা প্রিয়াকে লক্ষ্য করতে শুরু করল। তিনি তার স্বামীকে বললেন, আমি জানতাম যে এটা সহজ হবে না। অরুণ তাকে আলিঙ্গন করে বললেন, তুমি একা নও। নীরজ তার চ্যানেলে ট্রোলদের উত্তর দিল। সে বলল, একজন নারীর কথাকে সন্দেহ করা বন্ধ করুন। সে চিকিৎসা প্রতিবেদন এবং ফরেন্সিক প্রমাণ দেখালো। বিবেকও আদালতে সাক্ষ্য দিল। সে বলল, আমি নিজে দেখেছি ম্যাডামের সাথে কি ঘটেছে। তার সাক্ষ্য কেসটিকে আরও শক্তিশালী করল। বিচারক বললেন যে তিনি দ্রুত রায় শোনাবেন। বাইরে মানুষেরা এখনও প্রতিবাদ করছিল। কিছু এনজিও প্রিয়ার সমর্থনে অভিযান শুরু করল। তারা পুলিশ প্রশিক্ষণে পরিবর্তনের দাবি করল। প্রিয়া আরও একটি সংবাদ সম্মেলন করলেন এবং বললেন, আমি পরাজিত হইনি এবং হবও না। আদালতের রায় এলো। বিচারক অমিত, রাহুল, বিজয় এবং সঞ্জয়কে দোষী ঘোষণা করলেন। তাদের ধর্ষণ, অপহরণ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য 7 বছরের কারাদণ্ড দেওয়া হলো। রায়ের খবর ছড়াতেই মানুষেরা পথে নেমে এলো। তারা উল্লাস করছিল, কিন্তু কিছু জনের মনে হচ্ছিল যে শাস্তি কম হয়েছে। নীরজ তার চ্যানেলে একটি বিশেষ অনুষ্ঠান করল, যেখানে সে বলল যে এই শাস্তি একটি শুরু। সে পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিল। প্রিয়া আদালতের বাইরে সংবাদ মাধ্যমকে বললেন, এটি আমার বিজয় নয়, প্রত্যেক সেই নারীর বিজয় যে ভয়ে বাস করে। তিনি তার কার্যালয়ে একটি নতুন নীতি শুরু করলেন।
পুলিশ কর্মীদের প্রশিক্ষণে সংবেদনশীলতা প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা। বিবেককে পদোন্নতি দেওয়া হলো এবং তাকে নায়কের মর্যাদা দেওয়া হলো। কিন্তু অমিতের সংযোগগুলি আপিল করার কথা বলল। তারা পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না। সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর প্রিয়া এখনও প্রবাহিত হচ্ছিল। মানুষেরা এখন ব্যবস্থায় বড় পরিবর্তনের দাবি করছিল। প্রিয়া তার সন্তানদের বললেন, আমি এটা তোমাদের জন্য করেছি যাতে তোমাদের বিশ্ব নিরাপদ হয়। অরুণ তাকে সমর্থন করলেন এবং দুজনে মিলে একটি এনজিও শুরু করার সিদ্ধান্ত নিলেন, যা নারীদের সুরক্ষার জন্য কাজ করবে।